আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। ব্রেকের পরে তোমাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। তো স্টুডেন্ট, আজকের এই ক্লাসটাতে আমরা কোন টপিকটা নিয়ে আলাপ আলোচনা করব? আমরা কথা বলবো আমাদের পাঠ্য বইয়ের খুব একটা ইম্পর্টেন্ট কবিতা, আর সেই কবিতাটার নাম হচ্ছে তোমার বিদ্রোহী। ওকে, সো তোমরা অনেকে একটু কনফিউজ ছিল যে ভাইয়া কি বলে ব্রেক কখন দিয়েছেন ইত্যাদি ইত্যাদি। বেসিক্যালি 6:29 তো এখন আসলে মাগরিবের ওয়াক্ত হয়, আর 6:30 দিকে তোমার অনেকে নামাজ পড়তে চলে যায়। তাই বলতে গেলে 6:30 থেকে 6:45 এই টাইম ফ্রেমটা হচ্ছে তোমার বিরতি ছিল। সো আমি অ্যাকচুয়ালি 5 মিনিট আগেই চলে আসছি তোমার সাথে চিটচ্যাট করতে পারি। এক্সাক্ট 6:45 আমরা আমাদের যে মূল ক্লাসটা হচ্ছে শুরু করব। ওকে, আচ্ছা। সো আমরা আজকে তোমাদের মধ্যে কোন টপিকটা নিয়ে কথাবার্তা বলবো? আমরা কথা বলবো আজকে তোমাদের সাথে এই যে বিদ্রোহী। এখন এই যে বিদ্রোহী রয়েছে, বিদ্রোহী কবিতাটার মধ্যে খুবই সিম্পল দুইটা জিনিস নিয়ে কথা বলছে। দ্যাটস ইট, এক্স্যাক্টলি দুইটা জিনিস নিয়ে কথা বলছে। কোন দুইটা জিনিস? পুরো বিদ্রোহ কবিতাটাতে এক্স্যাক্টলি আমার এই দুটো টপিক নিয়ে কথাবার্তা বলা হয়েছে। নাম্বার 1 অন্যায় বিরোধী বিদ্রোহ, নাম্বার 2 মানব প্রেম। এবং তোমাদের বিদ্রোহী কবিতাতে সিকিউ, তোমরা বিদ্রোহী কবিতা বোঝো আর না বোঝো, সিকিউ আসবে খালি এই দুটা পয়েন্টার থেকে। সো আজকের ক্লাসে আমি জানি না বিদ্রোহী কবিতা আদৌ পুরোটা শেষ করতে পারবো কিনা, কারণ আমাদের ক্লাসে অ্যারাউন্ড 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম হবে। এন্ড আমরা এই ক্লাসের পরে যখন আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে জুলাই মাস থেকে, তোমার সামনে যখন পেইড ব্যাচের ক্লাস শুরু হবে, সো ওই পার্টিকুলার মোমেন্টে আমরা অ্যাকচুয়ালি কি করব? আমরা এই বিদ্রোহী কবিতার উপরে 2টা ক্লাস রেখে দিব, ঠিক আছে? তো পেইড ব্যাচে কিন্তু আমাদের সামনে বিদ্রোহী কবিতার উপরে 2টা ক্লাস হচ্ছে কি আছে। তো আজকের এই ডেমো ক্লাসটাতে 1 ঘন্টার ক্লাসে আমরা যতটুকু পারি এই যে আমাদের যে কবিতাটা হচ্ছে পড়বো। ওকে, একটা কিন্তু তোমাদেরকে টোটকা দিয়েই দিলাম, সিকিউ আসলে এই দুটো টপিকের বাইরে থেকে আসে না এখানে। সো আমরা আজকের এই ক্লাসে এই দুটো টপিক কিভাবে আসলে সিকিউর অ্যান্সার করতে হয় ওটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো স্টুডেন্টস, ইটস অলরেডি 6:45, তাহলে চলো ফর্মালি আমরা আমাদের ক্লাসটা শুরু করি। সো তোমরা অনেকেই হয়তো আমাদের এই কোর্সগুলোতে এখনো জয়েন হওয়া নাই, হয়তো ভাবছো সামনে হলো কি হবা। যারা যারা এখনো জয়েন হওয়া নাই জলদি জয়েন করে ফেলো, কারণ আমাদের সুন হচ্ছে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। এবং তোমরা যদি সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চাও তাহলে কল করবা 16910 এই নম্বরে। আর হ্যাঁ, এখানে একটা অদ্ভুত বিষয় রয়েছে, আমাদের বাংলা ইংলিশ আইসিটি যে টিচার প্যানেল, পারভেজ ভাইয়া আছে ইংলিশ পড়াবে, আমি আছি বাংলা পড়াবো, দুর্জয় ইংলিশ পড়াবে, সিফাত ভাই ইংলিশ পড়াবে, মুনজিরিন আপু ইংলিশ পড়াবে, ফারহান ভাই বাংলা পড়াবে, জাকি ভাই আর হচ্ছে তোমাদের রনব ভাইয়া ওরা কিন্তু আইসিটি পড়াবে। সো সবকিছু হলো মিলায় আমাদের কিন্তু খুবই একটা, আমি স্ক্রিন থেকে সরে যাই, খুবই পাওয়ারফুল একটা টিচার প্যানেল ওয়েট করছে অনলি ফর ইউ, যাতে করে তোমরা যখন হলো আগে আসবা আমাদের অনলাইন ব্যাচ 2.0 তোমাদেরকে বেস্ট একটা আউটপুট দিতে পারি। আর হ্যাঁ, একটা অদ্ভুত জিনিস জানো তোমরা, আমাদের প্রত্যেকটা 2.0 ব্যাচে আমরা এক্স্যাক্টলি যা পড়াই ওইখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষা অনেকাংশে কমন আসে। সো আমাদের এই এন্টাল পাওয়ারফুল টিচার প্যানেল ওয়েট করছে তোমাদের জন্য আগাই সামনের দিকে। আমরা ফার্স্টে কথাবার্তা বলবো বিদ্রোহী নিয়ে। বিদ্রোহী কবিতাটা লিখেছেন কে? নজরুল ভাই। নজরুল ভাই জিন্দাবাদ 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 করতে করতে উনি লিখেছেন। এখন ওনার ব্যাপারে অনেক তথ্যই দেওয়া রয়েছে, এগুলোর সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কোন সাহিত্য কর্মগুলো আসলে আমাদের মনে রাখা দরকার। আসো, ফার্স্ট অফ অল কাব্যসমূহ অগ্নি বীণা, বিষের বাসি, সাম্যবাদী, এই 3টা মনে রাখবা। আর হচ্ছে তোমার উপন্যাস ছোট গল্প এগুলা রয়েছে। আর নিচের দিক থেকে তোমার যদি বলি সিন্ধু হিন্দল চক্রবাক, অনেকগুলা কিন্তু কাব্যসমূহ ছিল। এর মধ্যে তোমার কিন্তু কয়েকটা মাত্র 5টা লাগাই দিলাম। এই 5টা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, কারণ এখান থেকে তোমার প্রশ্নগুলো আসবে। আগাই সামনের দিকে। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পেয়েছেন, জগৎ তারিণী স্বর্ণপদক পেয়েছেন। আচ্ছা,
আমরা এবার মূল যে এখানে অনেকগুলো তোমার শব্দার্থ রয়েছে, পেইড ব্যাচে আমরা এই শব্দার্থগুলো পড়াই, বাট আজকের এই ক্লাসে আমাদের মূল টার্গেট হচ্ছে কবিতা পড়া। ওকে, সো তাহলে চলো আমরা হলো কবিতার মধ্যে ঢুকে যাই, আমরা হলো গিয়ে সকল শব্দার্থ অ্যান্ড অল এগুলোতে হলো টাইম নষ্ট না করি, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রত্যেকটা কিন্তু যে স্লাইড গুলা থাকে, স্লাইড গুলো এরকম অনেক শাখা পোশাখা থাকে, সব শাখা পোশাখার মধ্যে এরকম জিনিসপত্র থেকে থাকে। আচ্ছা বাবারা, একটু হচ্ছে কি তোমাদেরকে হলো কি বলি, আমরা দুইটা হচ্ছে গিয়ে তোমার পয়েন্টার বললাম না, মানব প্রেম আর অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, এই দুইটা পয়েন্ট একটু হচ্ছে গিয়ে তোমার ভালো করে মাথায় রাখো। আমরা আজকে যখনই পড়বো, এক একটা লাইন পড়বো বা এক একটা পংক্তি পড়বো বা এক একটা স্তবক পড়বো, পড়ে কিন্তু আমরা এই জায়গাটা বারবার হিট করব, হিট করে তোমাদেরকে বলবো, বুঝছো তো? এইভাবে জিনিসটা কানেক্টেড। জাস্ট এই দুইটা জিনিস, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ আর মানব প্রেম। আমার এই ইনস্ট্রাকশনটা ক্লিয়ার? এই দুটা সেন্টেন্স মাথায় রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ সেন্টেন্স নাম্বার 1 মাথায় ঢুকাইলাম, মানব প্রেম সেন্টেন্স নাম্বার 2 মাথায় ঢুকাইলাম। এই দুইটা জিনিস মাথা ঢুকানো হয়ে গেলে বলো ডান, কমেন্টে লেখো ডান, তাহলে আমি বুঝতে পারবো তোমরা হচ্ছে কি আমার সাথে আছো। ওকে, কে জানি বলতেছো অনেকদিন পরে ভাইয়ের কাজ। হ্যাঁ হ্যাঁ, অ্যানিকে অনেকদিন পরে দেখলাম, কি অবস্থা অ্যানি? আচ্ছা, আমি আসলে সত্যি কথা বলতে মাঝে ইটস বিন আ লং টাইম, এইচএসসির হলো কোনো ক্লাস টাস নেই নাই, মোস্টলি এসএসসির ক্লাস নিছি, সো আবার তোমাদের কাছে গেট ব্যাক করতেছি। আচ্ছা একটু বলো ডান, বলো ডান। লামিয়া বলছে ডান, অর্পা বলছে ডান, আর কে? প্রাপ্তি বলছে ডান, নুজহাত বলতেছে ডিএন। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে তানভীর বলছে ডান, তাহলে চলো আগে। ওকে, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমায় রত ছিল শিখর হিমাদ্রির। কবি বলছেন বীর বলো, কথা বলো, তোমার বীরত্ব দেখে, তোমার উন্নত মস্তক দেখে, উন্নত শির দেখে ওই হিমাদ্রি আমার কাছে এসে বাউ করে, আমার কাছে এসে মাথা নত করে। অর্থাৎ কবি কাজী নজরুল তার জায়গা থেকে এতটাই হচ্ছে গিয়ে তোমার সম্মানীয়, তিনি এতটাই আত্মবিশ্বাসী, তাকে নিয়ে আত্মবিশ্বাসী হওয়ার কারণে তিনি হচ্ছে গিয়ে শির মানে তার সামনে এসে হিমাদ্রি বা হিমালয় এভাবে তোমার নতশির করে বাউ করে তাকে সম্মান প্রদর্শন হচ্ছে কি তোমার করতেছে। ওকে, এই যে হলো কি বিষয়টা, এটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন ভাই হিমালয় এত লম্বা একটা জিনিস, এত বড় একটা জিনিস, এর কি টাকা পড়ছে যে ছোট্ট একটা লোকের কাছে, হাইটে ছোট বলছে আর কি, তার কাছে হচ্ছে তোমার এসে নতশির করবে? পরের লাইনে ব্যাখ্যা দিচ্ছে, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি বলতেছে করবে না মানে হিমালয় আমার কাছে এসে নতশির করবে, কারণ আমি চির দুর্দম, অর্থাৎ আমি থামি না, আমি অন্যায়ের এগেনস্টে প্রতিবাদ করে, আমি দুর্বিনীত, আমি নম্র না, ভদ্র না, আমি শিষ্টাচার বিবর্জিত, আমি এগুলা মানি না, আমি নৃশংস, অর্থাৎ আমি নিষ্ঠুর, আমি অন্যায় বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ করি। মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয়ের আমি নটরাজ, নটরাজ দিয়ে হচ্ছে তোমার মহাদেবের একটা, মহাদেব শিবের একটা নামকে বুঝানো হচ্ছে, যেটা দিয়ে তার ধ্বংসের রূপকে হলোকে বুঝানো হয়। আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবি বলছেন আমি সাইক্লোন, যখন টর্নেডো এভাবে ঘুরে ঘুরে আসে তখন চারদিক তোমার ধ্বংস হয়ে যায় না, ওই জিনিসটা এখানে বলতেছে। কবি বলতেছে হিমালয় আমার কাছে এসে মাথা নোয়াবে না, মানে ওর মাথা নোয়াইতেই হবে, কারণ আমি একটা মহাপ্রলয়ঙ্কারী বস্তু। কিসের জন্য মহাপ্রলয়ঙ্কারী? অন্যায় যারা করে তাদের বিরুদ্ধে মহাপ্রলয়ঙ্কারী এক ধ্বংস, এটা বলতেছে। সো আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। কই বলতেছে আমি মহাভয়? আরে না, কই বলতেছে আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, অর্থাৎ আমি হচ্ছে কি পৃথিবীর অভিশাপ, এরকম হলো একটা বিষয় মূলত বলতেছে। ওকে, এখন তুমি বুঝো কই বলতেছে হে পৃথিবী ব্রো, আমি তোমার অভিশাপ, সো তুমি যদি আমার সাথে কোনো পেরিবেরি করো তোমাকে টক করে ফেলে দেবো। এখন
কবি কেন বলতেছে আমি হচ্ছে কি পৃথিবীর অভিশাপ, মানে আউট অফ নো হয় কবির কথা বলার কারণ কি? পৃথিবীর জন্য না, পৃথিবীতে যারা বসে অন্যায় করে অত্যাচার করে তাদের জন্য আসলে কবি এখানে কি একটা হচ্ছে অভিশাপ হিসাবে কাজ করতেছে। ওকে, ডান। মোটামুটি কি আমরা এতটুকু ক্লিয়ার বাচ্চারা? একটু কাইন্ডলি কমেন্টে জানাও যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কমেন্টে লেখো হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, একজন হলো কি জিজ্ঞেস করলা আমাদের হচ্ছে গিয়ে 2.0 কোর্সটার ব্যাপারে। সো আমি একটু তোমাদেরকে ওয়েবসাইটে দেখাই দিই, তোমরা এটাকে বুঝছো ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে কমেন্টে লেখো ক্লিয়ার। আর যারা জিজ্ঞেস করতেছো 2.0 কোর্সের ব্যাপারে, আমি একটু তোমাদের ওয়েবসাইটে যে দেখাই দিই। সো ওয়েবসাইটে এসে তোমরা কি করবা, 10ms.com লিখে সার্চ দিবা। 10ms.com এখানে কি চলে আসতেছে, আচ্ছা আমরা এখানে চলে যাই। 10ms.com দিয়ে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলা বাটন আছে, তুমি HSC 27 এই বাটনটাতে ক্লিক করবা, তোমার যে ব্যাচ ওই ব্যাচ হলো ক্লিক করবা। সো আমি যদি হচ্ছে কি নিচে নামি, এই যে HSC 27 বাংলা ইংলিশ ICT 2.0 ক্লাস। সো এখানে তুমি বিস্তারিত দেখো হচ্ছে কি তুমি যাবা। যাওয়ার পরে তো এরকম আমাদের যে এখানে হচ্ছে যাবতীয় যে ক্লাস রুটিন গুলো রয়েছে, ক্লাস রুটিনে হচ্ছে তোমরা দেখতে পারবা। তারপর হচ্ছে গিয়ে কোর্সটা হলো কিভাবে কি করা রয়েছে সবকিছু মূলত এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো দেখো আমাদের হচ্ছে গিয়ে এই যে হইলো ক্লাসটা কোথায় হবে, আমাদের টেলমির স্কুলের অ্যাপে। এবং যে জিনিসটা মাত্র জিজ্ঞেস করতেছিল অনেকে, ভাইয়া ক্লাসটা শুরু হচ্ছে কবে, যে এখানে সুন্দর মতো আমরা লিখে দিয়েছে জুন 2026 শুরু হবে, ঠিক আছে। সো তোমাদের এই জিনিসটা হলো মাথায় রাখতে হবে, ক্লাস কিন্তু জুন মাসে শুরু হয়ে যাচ্ছে। এবং তার আগে এখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বেশ কিছু ইউটিউব প্লেলিস্ট রয়েছে, তোমরা যদি চাও এই ইউটিউব প্লেলিস্টও কিন্তু চেয়ে দেখতে পারবা। এখন আমাদের বাংলা ইংলিশ ICT যে এন্টায়ার কোর্সটা, এই এন্টায়ার কোর্সের দাম হচ্ছে গিয়ে এই যে তোমার 6000 টাকা। বাট আমরা তোমাদেরকে দেখি ডিসকাউন্ট করে দিতে পারি কিনা, এক সেকেন্ড। সো আমার প্রোমো কোড এই মুহূর্তে কাজ করে কিনা আমি ঠিক জানি না, দেখি। 27 আচ্ছা, আচ্ছা আমার প্রোমো কোড সামহাও কাজ করতেছে না, সমস্যা নাই। সো তোমরা যে কাজটা হচ্ছে করবা, তোমরা হচ্ছে আমাদের যে কল সেন্টার রয়েছে অর্থাৎ 16910 এই নম্বরে কল দিয়ে তুমি যদি হচ্ছে ভর্তি হতে চাও, তাহলে ওরাই তোমাদেরকে এই যে 5500 উপরে আরো ডিসকাউন্ট করে দিবে। আর তোমরা যারা এর আগে হলো গিয়ে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, বাংলা ইংলিশ ICT 1.2 স্টুডেন্ট ছিল, তারা 2.0টাও নিতে চাও, তারা যদি হলো 16910 তে কল দাও, তোমরা কিন্তু আরো বেশি ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। সো সহজ সমাধান, ডিসকাউন্ট পাওয়ার জন্য কল করবা 16910 এই নম্বরে, ঠিক আছে, ডান। সো মোটামুটি হচ্ছে এতটুকুই, এন্ড তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে কোর্সটা নিতে হবে এবং কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে। আচ্ছা, আর এসব জিনিসপাতিতে না যাই, একজন জিজ্ঞাসা করছিল দেখা বেসিক্যালি বললাম, নাহলে মূল পড়ার ভিতরেই থাকতাম। তাহলে চলো মূল পড়ার ভিতরে আবার আমরা চলে যাই। এবার আমরা হলো গিয়ে বলতেছি আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধ যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। ওরে বাবা, ওরে বাবা, গলাটা তো ভেঙে গেল। এত মোটা মোটা জিনিস কথাবার্তা হলো বলতেছি, বলতে গিয়ে গলাটা ভেঙে গেল। শাহিনুর কেমিস্ট্রি মিস দিয়ে আসি, ইয়াস কেমিস্ট্রি না বাংলা পড়তে হবে। আচ্ছা, সো দেখি আমাদের যদি হচ্ছে গিয়ে আমি চিন্তা করি আমার এখানে কি বলতে পারি, এখানে বলতে পারি যে আমি দুর্বার। কই বলতেছে আমি দুর্বার, আমারই কেউ থামাইতে পারবে না, আমি ভেঙে করি সব চুরমার। কবির একটু ভাঙাচোরা করার অভ্যাস আছে বুঝছো। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই। দলে যাই এই শব্দটা মানে হচ্ছে পা দিয়ে একদম মারায় যায়, একদম পিষে ফেলি কোনো কিছু, ঠিক আছে। আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। কেন কবি কেন আইন মানবে না, রাইট? অর্পা বলছে ফিনান্সের ক্লাস মিস ডে হচ্ছে গো, আমার ক্লাস করেছে। মজার বিষয় কি জানো, আমি যে রুমটাতে ক্লাস নিচ্ছি তার উল্টা পাশের রুমে রায়ান ভাই ফিনান্সের ক্লাস নিচ্ছে, এদিকে বাংলা নিচ্ছি। আর আমার ঠিক পিছনের রুমে মেবি তোমাদের ফারদিন ভাই, জানি না কেমিস্ট্রি কে নিচ্ছে, ফারদিন ভাই তো শ্যাম ভাই তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিচ্ছে। তো কি অবস্থা, দুই টিচার এসে আমাকে মারবে, আমার স্টুডেন্টদেরকে তুমি নিয়ে গেছো। আচ্ছা, সো হোয়াট আই ওয়াজ সেইং, কই বলতেছে আমি মানি না কোনো আইন। কেন মানুষ না,
মানো না কেন? তোমার নাম কেন মনে হচ্ছে যে তোমার মানতে হবে না? দেখো, কবির বক্তব্য হচ্ছে, আরে বলদ, আইন দিয়ে কোন অপরাধীদের জীবনে শাস্তি হইতে দেখছোস? যেহেতু দেখোস নাই, আমি কেন আইন মানবো? আমি কোনো আইন মানি না। যারা অন্যায় করবে আমার সামনে আসবে, টাক 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 করে একদম ধ্বংস করে দিব, ধ্বংস করে দিয়ে শেষ। এই জন্য এটাকে ধ্বংস করার জন্য কবি বলতেছে, আমি দুর্বার, আমাকে থামানো যাবে না। আমি ভেঙে করি সব চুরমার, সবকিছু ভেঙে দিব। আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি একদম অনিয়ম করব, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করব, দুনিয়ার যত খারাপ কাজ, সব কাজ খারাপ কাজ করব। আমি দলে যাই, যারা অন্যায় করে তাদের কিভাবে পা দিয়ে পিষে মেরে ফেলবো। যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি কোনো আইন মানবো না। আমার সামনে অন্যায় করবা, ঠাস করে তোমাদেরকে মেরে উঠায় দিব। এক কথায় এখানে বলতেছে কবি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হয়ে এই পৃথিবীতে কাজ করতে পারি। বুঝছি কি বুঝি নাই? জলদি বলি, বুঝছি কি বুঝি নাই? আমি তো খুবই মজা করে বলাচ্ছি, খুবই সিম্পল করে বোঝানোর চেষ্টা করতেছি। আমার টার্গেট একটাই, যতগুলো অত্যাচারী আছে সব বিরাসে মেরে ফেলাবো। মানে কবি, আমার না, কবি টার্গেট, কাজী নজরুলের টার্গেট। কাজী নজরুলের টার্গেট একটাই, যারা পৃথিবীতে দুষ্টুমি করবে সবাইকে সবাইকে একদম পিষে ভর্তা বানায় ফেলাবে। আলু ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা। আর যদি পুরবেলায় ভাত খেয়েছি বেগুন ভর্তা দিয়ে, তো বেগুন ভর্তা বানায় ফেলবে। ঠিক আছে? সো এই হলো কি অবস্থা। আমরা কি ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছি? ওকে, শাবাশ। বিজয়, আতকিয়া মোস্ট প্রবাবলি, তারপর রিয়া, আব্দুল্লাহ, বাঁধন 6 বছর, বুঝছি, সাব্বাস। আগাই সামনের দিকে। এরপর বলি, আমি ভরা তরি করি ভরা জুবি, আমি চরপেচ, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর চিটি, আমি এলোকেশের ঝড়, অকাল বৈশাখী। ওরে বাবা, কঠিন কঠিন শব্দ উচ্চারণ করতে গিয়ে চাপা ব্যথা হয়ে যায়। আমারই ব্যথা হয়ে যায়, তোমাদের তো চাপা খুলে পড়ে যাওয়ার কথা, তোমার তো ছোট মানুষ। আচ্ছা বলি, ভরা তরি করে ভরা ডুবি, তরি, সোনার তরি, তরি মানে কবিতা, সরি, তরি মানে হচ্ছে কবিতা না, তরি মানে হচ্ছে তোমার নৌকা। তরি মানে হচ্ছে তোমার নৌকা। একটা তরি ভরা ছিল, ডুবাই দিবে কবি। কবির শখ দেখো, একটা তোমার তরি ডুবাই দিবে। এরপরে তোমার করবে ও টর্পেডো হয়ে যাবে। টর্পেডো কি? ওই পিস্তল থেকে যেরকম গুলি ছড়ে, সাবমেরিন বা জাহাজ থেকে এই ধরনের একটা গোলা ছড়ে, ওটার নাম টর্পেডো। বুঝছো? আমি ভীম ভাসমান মাইন। ভীম, ভীম হচ্ছে ভীষণ ভয়ানক, এবং পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, তিনি গদা নিয়ে যুদ্ধ করতেন। আমার গদাটা গেল, ক্লাসে আমার একটা গদা থাকে, এই যে এটা হচ্ছে কি আমার গদা। ওকে, এটা পানির বোতল আর কিছু না, মানে গদা দেখতে কাইন্ড অফ এরকম থাকে। সো ভীম এরকম হচ্ছে কি গদা দিয়ে যুদ্ধ করে। ঠিক আছে? সো যুদ্ধ করে শত্রুকে ধ্বংস করে। গদার ওজন অ্যাকচুয়ালি অনেক, ওটা মানে 10-12টা ফার্সিমের ওজন যত হবে অতটা হইতে পারে। সো ওইরকম গদা নিয়ে সেগুলোকে তাণ্ডব চালায়, প্রলয় লীলা চালায় আর কি। সো ওই কবি ভীমের মতন হবে, ভাসমান মাইন। ভাসমান মাইন, মাইন হলো গিয়ে তোমার তো ল্যান্ড মাইন থাকে, একটা আবার সমুদ্রের মধ্যে মাইন ফেলা যায়, তাকে বলা হয় ভাসমান মাইন। কবি বলে ভাসমান মাইনের মতো ভয়ানক, ধাপ 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 করে ফেটে যাবো, এরকম হলো গিয়ে একটা অবস্থা। এরপর বলতেছে, আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড়, অকাল বৈশাখী। আচ্ছা, এখানে ছেলেদের এটা কম হয়, আমার যে সকল ফিমেল স্টুডেন্টরা আসো, আল্লাহ দুনিয়ায় তোমাদের চুলে কখনো জট বাঁধছে? মানে সে ধরো 1-2 দিন হয়তো কোনো কারণে তেল দেওয়া নাই, সাবান, শ্যাম্পু আর কি জানি দেওয়ার একটা, আরেকটা কি শ্যাম্পুর সাথে দেওয়া যায় কন্ডিশনার, কন্ডিশনার হচ্ছে গিয়ে দেওয়া নাই। তারপর হচ্ছে গিয়ে মাথা খুব ইচ্ছা মতো চুলকাইছো, চুলকানোর পরে মাথার চুলগুলো এক একটা রুক্ষ হয়ে কাকের বাসা, বাবুই পাখির বাসা, চড়ুই পাখির বাসা হয়ে আছে। তারপর মায়ের কাছে গেছো যে আম্মু একটু চুলটা আশ্রয় ঠিক করে দাও, মা দিয়ে যখনই হচ্ছে গিয়ে তোমার চুলের মধ্যে চিরুনিটা ঢুকাইছে, চিরুনি আটকে গেছে, এরপর চিরুনির দাঁত ভেঙে গেছে, চুলে এমন জট পাকছে। কোন স্টুডেন্টের কি জীবনে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে যে হলো গিয়ে মানে চুলে অনেক হচ্ছে গিয়ে জট হয়েছে, তারপর হচ্ছে গিয়ে মা তেল দিছে ঠিকই, তেল দেওয়ার সময় পিঠে 2-3টা কিলো দিছে, যে হলো গিয়ে যত্ন নেস না, হ্যান না ত্যান না। ওকে,
এখন জাস্ট ইমাজিন করো তোমাদের হচ্ছে কি এরকম একটা কাহিনী হয়েছে। এখন কাহিনী হওয়ার পরে তুমি ভাবছো বিদ্রোহী কবিতার মধ্যে ধূর্যটি পড়ছে, ধূর্যটিটা একটু মানে ইয়া করি, ধূর্যটি মানে জটাধারী শীত। তো তুমি তোমার চুলগুলো একদম সোজা করে এভাবে হচ্ছে গিয়ে তোমার উপর মানে স্ট্রেট করে ফেললাম, মানে চুল তো এলানো থাকে, এটা স্ট্রেট করে ফেললাম। এরপর ওই এলানো ওই স্ট্রেট করা চুল নিয়ে তুমি যদি বাসা দিয়ে হাঁটো, তো মানুষজন ভাববে তোমার চুলে আগুন লেগে গেছে। আগুন লাগানোর পরে সেখান থেকে হচ্ছে তোমার ধোঁয়া বের হচ্ছে, কারণ চুল ওরকম হলো জট পাকা এরকম সোজা হয়ে আকাশের দিকে উঠে গেলে মনে হয় যে তোমার চুল থেকে হলো এক ধরনের ধোঁয়া বের হচ্ছে। সো এই জন্য এখানে বলতেছে আমি ধূর্যটি, অর্থাৎ আমার চুলের জটটা ধোঁয়ার মতো দেখাচ্ছে। আর হলো কি মহাদেব শিবের কখন এই ধরনের রূপটা আসে, যখন সে হচ্ছে গিয়ে প্রচন্ড রকমের ক্রোধান্বিত থাকেন, এরকম একটা রূপ আসে। সো তোমার যখন হলো কি খুব রাগ উঠবে, এরকম চুল জট পাকায়, চুল আকাশের দিকে উঠায় ধূর্যটি হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী। এই কবি হচ্ছে কি ধূর্যটি ছিল। ধূর্যটি হওয়ার পরে কবির ভালো লাগতেছে না, কবি সাবান শ্যাম্পু কন্ডিশনার তেল মেল সব দিছে, দেওয়ার পরে ও এখন হয়ে গেছে এলোকেশ, মানে এলানো চুল, সুন্দর চুলের হয়ে গেছে। সুন্দর চুলের হওয়ার পর বলছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। বৈশাখ মাসে, এখন তো বৈশাখ চলে, ঝড় বৃষ্টি তো হয় আবার হয় না, বৈশাখ মাসে তোমার যখন প্রচন্ড বাতাস বয়, তোমার গাছগুলা এরকম বাঁকা হয়ে যায় না বাতাসের তোড়ে? তো গাছগুলা যেরকম এখন হলো গিয়ে বাতাসের তোড়ে বাঁকা হয়ে যায়, গাছের যে পাতাগুলা দিক বিদিক উঠতে থাকে না, এবার তোমার কন্ডিশনার দেওয়া যে চুলটা, ওই চুল নিয়ে তুমি যদি হচ্ছে বাইরে দাঁড়াও, তোমার চুল হচ্ছে পাগলের মতো উড়বে না চারদিকে। তো ওই টাইমে বাতাসের যে বেগটা, কবি বলতেছে আমি ওই রকম বাতাসের বেগে এসে অন্যায়কে ধ্বংস করে দিব। আমি বুঝি না ভাই, অন্যায়টা ধ্বংস করবা এত কিছু হওয়ার দরকার আছে? ডিরেক্টলি বলবো অন্যায়টা ধ্বংস করবো, একবার চুলতে ধোয়া বানাচ্ছে, একবার হচ্ছে অকাল বৈশাখীর হচ্ছে। যাই হোক, তো মোটামুটি এটাই আর কি। তিনি বারবার হলো বলতেছে আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, অর্থাৎ বৈশাখীর মধ্যে আমি সবকিছু হচ্ছে কি একদম ধ্বংস করে দিব। দ্যাটস ইট। বুঝছি আমরা সবাই? মোজাম্মেল হক হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। হোপফুলি ক্লিয়ার। আগাই আমার সামনের দিকে। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী স্রোত বিশ্ববিধাত্রীর। আমি যখন তোমাদের বয়সে ছিলাম তখন, আচ্ছা তার আগে অ্যান্সার দাও, সুত মানে কি? সুত মানে কি? সুত সুত সুত। এই বরিশালবাসী, বৃষ্টির কথা আর বললো না, বরিশালে চলে আসবো, তারপর আমাকে ইলিশ মাছ খাওয়াতে হবে। আচ্ছা আমাকে বলো, সুত শব্দের অর্থ কি? সুত শব্দের অর্থ কি? হ্যাঁ বলতে পারো, মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। ঋতুপর্ণা। ঋতুপর্ণা নামটা অনেক সুন্দর তো, মাশাআল্লাহ। ক্লিয়ার আমরা সবাই? পুত্র, তোমরা তো অনেক জ্ঞানী ভাই, তোমাদের বয়স যখন আমি ছিলাম আমি তো সুদ বলতে ভাবতাম সুতা। তো এরপর আমার ধারণা এই লোকটা এত ফাইট দিতেছে, এত মারামারি করতেছে, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুতা বিশ্ববিধাত্রী, ও পৃথিবীর সুতা, সুতা দিয়ে ওর কাজটা কি? তো দেন এগেইন আই রিয়েলাইজ, না রে আল্লাহর বাপ, এটা হচ্ছে কি তোমার সুত মানে হচ্ছে কি বলে, না রে আল্লাহর বান্দা, এখানে সুত মানে হচ্ছে গিয়ে পুত্র। তার মানে বিশ্ববিধাতার পুত্র, বিশ্ববিধাতার সন্তান, পৃথিবীর সন্তান, পৃথিবীর ছেলে। পৃথিবী, আমরা কি করি, আমরা মায়ের জন্য ফাইট দেই না, ঠিক তেমনি পৃথিবীর ছেলে পৃথিবীর জন্য ফাইট দিতেছে সকল অন্যায়কে ধ্বংস করতে। ওকে, ভালো কথা, ধ্বংস করুক বাবা, কোনো আপত্তি নেই। এরপর বলতেছেন বলবীর চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। কই বলতেছে এই দাঁড়াও, আমি চির উন্নত মমশির, আমি সৃষ্টি, আমি সৃষ্টি করি, আমি নতুন জিনিস সৃষ্টি করি, আমি লোকালয়, আমি জনপদ,
যেখানে অনেক মানুষ থাকে। আমি শ্মশান, যেখানে মৃত মানুষরা থাকে। অর্থাৎ কবি একাধারে সৃষ্টি, একাধারে সে জনপদ, একাধারে সে শ্মশান। কবির মধ্যে তিনটা জিনিসই রয়েছে, তিন ধরনের বৈশিষ্ট্যই রয়েছে। কবি বলতেছে যদি তুই ভালো কাজ করো, আমি সৃষ্টির মতো কাজ করব, সৃষ্টির মতো সুন্দরভাবে কাজ করব। কই বলতেছে যদি মানুষের মধ্যে ভেদাভেদ না থাকে, লোকালয়ের মধ্যে হচ্ছে গিয়ে তোমার সবকিছু ভালো থাকবে। বাট যদি তোমরা কেউ কোনো দুষ্টুমি করো, আমি শ্মশানের মতো নিস্তব্ধ করে দিব সবকিছু, কোনো কিছুকে আর আস্ত রাখবো না। এরকম একটা বিষয় এখানে মূলত বলা হচ্ছে। কবির সত্তা স্বর অবস্থা সকল স্থানে বিরাজমান। তিনি সৃষ্টি ধ্বংসের প্রতীক, একদিকে তিনি লোকালয়ের সঙ্গে তুলনা করেছেন যেখানে রয়েছে জনজীবনের কোলাহল, অন্যদিকে তিনি ধ্বংসের প্রতীক হিসাবে শ্মশানের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। ওকে, ঠিক আছে, আগাই সামনের দিকে। তো নজরুল ভাই অনেক প্যারা দিচ্ছ, তাও একটু আগাই। আমি অবসান, আমি নিশাবসান, আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা পাশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। আমি অবসান, কই বলতেছিল আমি শেষ, আমি নিশাবসান, আমি রাতেরও শেষ। রাত বলতে এখানে তোমার দুঃসময়ের কথা বলা হচ্ছে। রাতের শেষ বলতে এখানে তোমার দুঃসময়ের শেষের কথা বলা হচ্ছে। আমি ইন্দ্রাণী সুত, ইন্দ্রাণী, ইন্দ্রের স্ত্রী হচ্ছে ইন্দ্রাণী বা শচী, তার পুত্রের নাম জয়ন্ত। কবি নিজেকে জয়ন্ত সঙ্গে তুলনা করেছেন। হাতে চাঁদ, ডান হাতে চাঁদ, মুন, চাঁদ কই, চাঁদ নাই, চাঁদ আকাশে। তো ভালোই সূর্য, কপালে সূর্য। কবির এক হাতে রয়েছে চন্দ্র, কপালে আছে সূর্য। চন্দ্র এবং সূর্য কবি হাত আর কপাল দিয়ে কন্ট্রোল করে, এরকম বলতেছে। তার মানে সে এতটাই শক্তিশালী বা পাওয়ারফুল। তারপর বলতেছে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুর্য। অর্থাৎ কবি এক হাত দিয়ে বাঁশের বাঁশরি, প্রেমের বার্তা দেয় যে আসো, প্রেম, ভালোবাসা, মোহ, মায়া, শান্তি সব এখানে। আরেক হাতে আছে রণতুর্য। এই প্রেম ভালোবাসা কাদের জন্য? যারা পৃথিবীতে ভালো মানুষ বাট অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কষ্ট পায়, গরিব দুঃখী মানুষেরা। এইটা হচ্ছে তাদের জন্য এই হাতটা। আরেক হাতে রণতুর্য, রণ মানে যুদ্ধ, তুর্য মানে অস্ত্র, রণতুর্য মানে হলো কি যুদ্ধের অস্ত্র। সিম্পল হয়ে বলতেছে। আরেক হাতে রয়েছে রণতুর্য। রণতুর্য দিয়ে পৃথিবীতে যত অন্যায়কারী রয়েছে সবাইকে ধ্বংস করে ফেলবো, ঝুমঝুম করে আমি ধ্বংস করে ফেলবো। ঠিক আছে, ডান। সো এই জায়গা থেকে তোমার একই সাথে প্রেম ও দ্রোহ দুটাকে বোঝানো হয়েছে। আগাই। সো এরপরে দেখি, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারা ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বেদুইন, আমি চেঙ্গিস। বলতেছে বেদুইন কি? আগে বলি বেদুইন কি, বেদুইন না বুঝলে হবে না। আমি বেদুইন, আমি চেঙ্গিস। আরব দেশে কিছু মানুষ আছে যারা হাঁটতে পছন্দ করে। দে লাইক টু ওয়াক 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 ওয়াক। তারা হাঁটতে পছন্দ করে। একটা দুষ্টামি করে বললাম, ব্যাপারটা অ্যাকচুয়ালি এমন না। বেদুইনরা মরুভূমির মধ্য দিয়ে হাঁটে এবং তারা জায়গা এক্সপ্লোর করে, এবং খুবই স্বাভাবিক মরুভূমির মধ্যে মরুঝড় আসে, মরুভূমিতে নানান রকম হচ্ছে বিপদ আপদ আসতে পারে, সেগুলা থাকে। তো সবকিছু এগুলোকে মিলিয়ে এই বেদুইনরা খুবই সাহসী জাতি হয়ে থাকে। তো কবি বলছেন আমি বেদুইনদের মতো সাহসী। ভালো। এই বলতেছে আমি চেঙ্গিস, চেঙ্গিস খান। চেঙ্গিস খান হচ্ছে তোমার মঙ্গল জাতির অন্যতম যোদ্ধা এবং হচ্ছে তোমার সামরিক নেতা। চেঙ্গিস খান ছিল খুবই ভয়ঙ্কর, খুবই চৌকস একজন যোদ্ধা। যুদ্ধের ময়দানে জেতার জন্য তিনি খুব অদ্ভুত অদ্ভুত নিয়ম ফলো করতেন। একটা নিয়ম আমি জানি, তোমরা কি শুনবা? একটু মজা হবে আর কি। যদি শুনতে চাও কমেন্টে লেখো ইয়েস। তোমরা ইয়েস বলতে বলতে বাকি জিনিসগুলো বুঝাই ফেলি। ওকে, আমি আপনারে ছাড়া, এখানে আপনারে বলতে আপনাকে বোঝানো হচ্ছে না, আপনারে হচ্ছে গিয়ে ছাড়া, আপনারে বলতে এখানে তোমার নিজেকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আপনারে ছাড়া করি না কাহারে করিস। করে বলতেছে আমি ব্রো, আমি বেদুইন, আমি চেঙ্গিস,
আমি তো বিশাল বড় মানুষ, আমি তাই নিজেকে কুর্নিশ করি, আর কাউকে কুর্নিশ করি না। ঠিক আছে, এবার একটু বলো, চেঙ্গিসের আমি একটা ওয়ার স্ট্র্যাটেজি জানি, খুব মজার একটা ওয়ার স্ট্র্যাটেজি, শুনবা? ওকে, দেখাই, একেই দেখাই। আমাদের দেখা খারাপ, বাট তাও আমি এটা মোটামুটি সব ক্লাসে হচ্ছে কি বলি। ওকে, সো যুদ্ধটা মোস্ট প্রবাবলি তোমার কার সাথে জানি হচ্ছিল, মনে হয় ইয়াদের সাথে। ভুলে গেছি যুদ্ধ কার সাথে হচ্ছিল, মানে আমরা যে বলে লাভ নেই। তো চেঙ্গিস খান একটা যুদ্ধে আছে, তোমার যুদ্ধের যে ময়দানগুলা থাকে তো দিক খুব মজার, কিন্তু মানে ফিল করো, একটু হচ্ছে ফিল করো, ফিল করলে মজা পাবা। যুদ্ধের ময়দান, সেটা তুমি এই প্রান্তে হলো দাঁড়ায় আসো, তুমি অপর প্রান্তে দেখতেছো, অপর প্রান্তে দেখতেছো অনেক বড় সৈন্য বাহিনী হলো আছে। এখন যুদ্ধের ময়দানে একটা বিষয় কি, বিশাল বড় ময়দান তো, মানে পুরাটা হলো কি সমান্তরাল দেখায়, মানে প্লেন দেখায়, কুর্নিশ মানে বাউ করা, যেটা বলতেছিলাম। যুদ্ধের ময়দানে পুরোটা প্লেন দেখায়, বাট কেউ যখন দৌড়ায় সামনে যায় তখন আসলে বোঝা যায় উঁচু নিচু আছে। চেঙ্গিস খান সহ পৃথিবীর সকল যোদ্ধারা এই জিনিসটা জানে যে যুদ্ধের ময়দান প্লেন দেখায়, মানে ইট লুকস প্লেন, মানে সমান, বাট আসলে সমান না, উঁচু নিচু আছে। বাট চেঙ্গিস খান এমন একজন যোদ্ধা, তিনি এই অবজারভেশনটাকে কাজে লাগাইছে। কেমনে কাজে লাগাইছে? সে ধরো এই জায়গায় হচ্ছে কি চেঙ্গিস খানের বিশাল আর্মি দাঁড়ায় আছে, বিশাল আর্মি দাঁড়ায় আছে। এটা হচ্ছে কি তোমার চেঙ্গিস খানের, সংক্ষেপে আমি চে লিখলাম, চেঙ্গিস খানের বিশাল আর্মি দাঁড়ায় আছে। এখানে তোমার অপোনেন্টের বিশাল আর্মি দাঁড়ায় আছে। ওকে, ভালো কথা। উঁচু নিচু যে আছে, উঁচু নিচু থাকার কারণে বেশি সামনের জিনিস দেখা যায় না। চেঙ্গিস খান মোস্ট অফ দ্য যুদ্ধতে কি করতো, তার হচ্ছে গিয়ে 10 জনের একটা স্পেশাল ফোর্স থাকতো, যারা হিউম্যান বোম্বের মতো কাজ করে। তারা জানে তারা যদি কোন একটা যুদ্ধের জন্য ডিপ্লয়েড হয়, তারা বেঁচে ফিরে আসবে না, তারা বেসিক্যালি হচ্ছে মারা যাবে। চেঙ্গিস খানের এই হিউম্যান বোম ক্যাটাগরিতে যে 10 জন থাকে, তারা সবসময় কি করে, আর্মি থেকে হচ্ছে কি এভাবে হলো কি বের হয়ে তারা একই সিরিয়ালে আগাইতে থাকে। আগাইতে একটা পজিশনে আসে, যখন অপোজিশন ওদেরকে হলো গিয়ে দেখতে পায়। চোখ আঁকলাম একটা, অপোজিশন ওদেরকে হচ্ছে দেখতে পায়। অপোজিশন যখন দেখতে পায় অপোজিশন আমার দিকে আগায় আসতেছে, ওরা প্রথমে দেখে যে একটা ঘোড়া আগায় আসতেছে, তো অপোজিশন ভাবে হয়তো কোনো একজন বার্তা নিয়ে আসছে, ওরা নিউজ দিবে এরকম। বাট সাডেনলি এই যে 10 জনের টিমটা এই যে এক লাইনে আসতেছিল, এই যে এই ঘোড়াটা এদিকে চলে আসে, এই ঘোড়াটা এদিক 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 এদিক। সো অপোজিশন দেখে আরে মাত্র 10টা ঘোড়া আসছে, দিব শেষ করে। সো এরপর অপোজিশন মোটামুটি ওর 100 জনের একটা সৈন্য ওদেরকে পাঠায় দেয়, এবং এই 10 জন এতটাই হচ্ছে কি পাওয়ারফুল থাকে, ওরা দড়ি ধরা ছাড়াই ঘোড়া চালাইতে পারে। ঘোড়ার রশিটা মুখের সাথে ধরে, 2 হাতে ছুরি দিয়ে ওরা জাস্ট ঘোড়া চালায়, জাস্ট অপোজিশনের একদম মাঝ বরাবর ঢুকে যায়, একদম মাঝ বরাবর ঢুকে যায়। অপোজিশন তখন এই 10 জন নিয়ে না ব্যস্ত হয়ে পড়ে। এরপরে মোটামুটি 10 জনের মধ্যে হয়তো 2 জন ওখানে মারা গেল, 8 জন ব্যাক করা শুরু করে। ওরা হচ্ছে কি ব্যাক করা শুরু করে, হ্যাঁ ব্যাক করতেছে। অপোজিশন তো খেপা, আরে তোরা যাস কই, মাইরে একদম তোদেরকে চিত্রিশান বানায় ফেলবো। অপোজিশন তখন ওদের পিছিয়ে আসে, ব্যাক করতেছে। একটা নির্দিষ্ট জায়গায় আসার পরে এই যে তোমার নীল যে দাগটা দেখতে পাচ্ছ, ওরা হলো ওদের আর্মিকে হলো গিয়ে পেয়ে যায়, ওরা ওদের আর্মির মধ্যে ঢুকে পড়ে, আর এখান থেকে ফুল আর্মি ওদেরকে অ্যাটাক করার 10 মিনিটের মধ্যে অপোজিশন শেষ। কারণ এই 10 জন ঢুকে অলরেডি অপোজিশনকে কিন্তু মানে চিত্তিশান করে দিচ্ছে, আবার কয়েকজনকে হচ্ছে কি তোমার নিয়ে আসছে, ওরা লোভে পড়ে আসছে যে মায়েরা শেষ করে ফেলাবো। আর এই আর্মির কিছু অংশ বাকিদেরকে ধ্বংস করে, বাকিটা যে বাকিদেরকে ধ্বংস করে ফেলে। সো চেঙ্গিস খান ছিল এরকমই রুথলেস, এরকমই হচ্ছে কি তোমার হিংস্র, এরকমই চৌকস।
কবি কাজী নজরুল নিজেকে চেঙ্গিসের সঙ্গে তুলনা করেছেন। ওকে, সো একটু মূল পড়ার বাইরে একটু মডার্ন না, ক্লাসিক ওয়ারফেয়ার নিয়ে কথাবার্তা বললাম। সো হোপফুলি কিছুটা হলে মজা পাইছো। আচ্ছা, আল্লাহ গো আমার রিমোটটা কই, এই তো আগে তো গেল। এরপর কই বলতেছে আমি বজ্র, আমি ঈশান মিশানে ওঙ্কার, আমি আর কিছু না। আচ্ছা, কই বলছে আমি বজ্র। বজ্র মানে হচ্ছে আকাশের মধ্যে তোমার লাইটিং হয়, যে কয়েকদিন আগে যে হলো, ওরে আল্লাহ রে আল্লাহ, এমন আওয়াজ হইছে, আমি ভাই এমন ভয় পাইছি। ওই বলতেছে ওই বজ্র। ঈশান মিশানে ওঙ্কার, ঈশান মিশান মানে হচ্ছে কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতগুলা দিক আছে সবগুলা দিকের হচ্ছে কি তোমার ওম ধ্বনি হয়, ওঙ্কার ধ্বনি হয়। গেল ঈশান মিশানে ওঙ্কার, তো শিং দিয়ে তৈরি বাদ্যযন্ত্র বা হলো কি শিঙা। এরপর দেখি অন্যায়ের বিরুদ্ধে কবি, কালি বের হয় না কেন কলম থেকে, কালি শেষ নাকি না, অন্যায়ের বিরুদ্ধে কবি বজ্রের মতো কঠিন, বজ্র এরকম ধাপ 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 করে আসে। একইভাবে তোমার হচ্ছে এই ধরনের বিদ্রোহী চেতনার যে কবি রয়েছেন, কবি এরকম ধাপ 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 করে আসেন এবং পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে তিনি ছড়ায় যায়। এই যে হলো ছড়ায় যাওয়ার বিষয়টা, এটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলা হচ্ছে। ডান। এবার বলতেছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। যারা তোমার হলো গিয়ে মুসলিম স্টুডেন্টরা রয়েছে, ইউ গাইস নো ইসরাফিল আলাইহিস সালাম এমন একজন ফেরেশতা যিনি একজন হলো গিয়ে সিঙ্গা হাতে নিয়ে অপেক্ষা করছে। মহান আল্লাহ যদি হচ্ছে গিয়ে বলে পৃথিবী ধ্বংস করে দাও, ইসরাফিল একটা ফুৎকার দিবে, এর মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কবি বলতেছেন আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, অর্থাৎ আমি পৃথিবীকে ধ্বংসকারী যে কোনো মুহূর্তে। তৃষ্ণা পালের মতো বিরক্ত লাগতেছে, এই জন্য বারবার জিজ্ঞাসা করতেছে ভাইয়া ক্লাস কখন শেষ হবে, দেখি বাপ কখন শেষ করতে পারি। তৃষ্ণা যদি চাও এখনই শেষ করে দিব নাকি, তাহলে বাকি আর ক্লাসটা করলো না, আর একটু বাকি ছিল, দেখি সবাইকে চাচ্ছ তৃষ্ণার মতো আর ক্লাস করবা না, এই জন্য জিজ্ঞাসা করতেছো। ওকে ডান। সো এরপর দেখি বুঝি নাই। আচ্ছা এরপর দেখি পরবর্তীতে আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড। পিনাক পানির ডমরু ত্রিশূল, আচ্ছা এটা খুবই হলো সিম্পল। ডমরু মানে হলো গিয়ে ডুগডুগি 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 ডুগডুগি, অর্থাৎ যুদ্ধ বাজার আগে ডুগডুগি ডুগডুগি ডুগডুগ 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 করতে করতে যুদ্ধ করে। ত্রিশূল আমরা দুর্গা পুজোতে সবাই হচ্ছে কি দেখি না, ওই যে অন্নপূর্ণা দেবীর হাতে হলে একটা ত্রিশূলের মতো থাকে, ওইটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। এরপর দেখি ধর্মরাজের দণ্ড। আচ্ছা ধর্মরাজের দণ্ড, ধর্মরাজ বলতে ন্যায় বিচারককে ইন্ডিকেট করা হয়। কবি বলে, কবি হচ্ছে কে বলে আমি ন্যায় বিচারক, অন্যায় করলে কেটে ছ্যাপ্ট করে ফেলবো, আর যদি হচ্ছে তোমার ইয়া না করি, আমরা অন্যায় না করলে তোমাকে পুরস্কৃত করবো, এমন একটা অবস্থা। ডান। সো বেসিক্যালি এতটুকুই। এরপর দেখি আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণব নাথ প্রচন্ড। চক্র এবং মহাশঙ্খ দিয়ে আসলে তোমার এখানে বোঝাচ্ছে দেবতা বিষ্ণুর চার হাত, এই চার হাতে থাকে গদা, চক্র, শঙ্খ ও পদ্ম, অর্থাৎ পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড তার হাতে থাকে। সো এই জায়গা থেকে যদি আমি চিন্তা করি আমি প্রণবনাথ প্রচন্ড, অর্থাৎ অনেক জোরে হচ্ছে তোমার ধ্বনিত হচ্ছে কোনো কিছু, সেটা বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে আচ্ছা, একজন বলছে পিনাক কি, যে পিনাক অর্থ দেখো লেখা আছে, পিনাক হচ্ছে মহাদেব শিবের ধনুক, ঠিক আছে, ওটা তোমার এক ধরনের অস্ত্র, আর পানি মানে তো হাত, খুবই সিম্পল রাইট। আগাই বাচ্চারা, আমি খ্যাপা দুর্বাসা, আমি বিশ্বামিত্র শিষ্য, ঠিক আছে। খ্যাপা দুর্বাসা তুমি এটা হচ্ছে বিশিষ্ট হলো ব্রহ্মর্ষি, বিশ্বামিত্র শিষ্য, যিনি হচ্ছে তোমার বিশ্বামিত্র প্রবল হচ্ছে তপস্যা করেছেন, তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করেছেন এরকম। আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব, কই বলতেছে আমি দাবানলের মতো বিশ্বকে দাহন করিব, এরকম একটা অবস্থা। আচ্ছা তো স্টুডেন্ট মোটামুটি হচ্ছে কি এতটুকুই, আমাদের আবার বেশ কিছু এমসিকিউ সলভ করতে হবে। আমি দেখি আমাদের মূল যে কবিতা রয়েছে, মূল কবিতার আরো বেশ কিছু জিনিস বাকি আছে, যেরকম এই যে এটা এইটা এইটা।
এগুলো হলো গিয়ে বাকি রয়েছে, বাট হচ্ছে এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের আসলে এমসিকিউ সলভ আর করতে পারবো না, ক্লাসের হয়তো 8-10 মিনিটের মতো টাইম রয়েছে। আমরা একটা কাজ করি, আমরা চলো কিছু এমসিকিউ সলভ করে আসি, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে কিন্তু যখনই হচ্ছে আমরা কোনো একটা টপিক পড়ি, ওই টপিক থেকে বিগত বছরে আসা যে তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো আমরা সলভ করি। তো আসো, বিদ্রোহী কবিতা কবি বিশ্বকে নিখোঁজ করতে চান কেন? হাই না না না, অ্যান্সার দাও সবাই, পোল দিয়েছি, পোলে অ্যান্সার দাও। ওকে, সবাই হচ্ছে কি ডান, ভেরি গুড। ওকে না, তোমরা অ্যাকচুয়ালি অ্যান্সার দিয়ে দিতে মাহি, আমি পেছনে তোমাদের ইয়ারা দেখছিলাম, র্যাঙ্কটা দেখছিলাম, বুঝছো, আর কিছু না। এবার আসো, তোমাদের র্যাঙ্ক যেটা আমি দেখতেছিলাম পিছনে বসে বসে, চলো র্যাঙ্কটা তোমাদেরকে পড়ে শোনাই। বাট র্যাঙ্কটা পড়তে পারতেছি না কেন? এই তো পেয়েছি। আরে কে ফার্স্ট হয়েছে? ওকে, 10th হয়েছে বাঁধন, 9th হয়েছে নুসরাত, 8th হয়েছে হেমন্ত ভৌমিক, 7th হয়েছে প্রাপ্তি চাকমা, 6th হয়েছে আয়েশা সিদ্দিকী অ্যানি, 5th হয়েছে সারা, 4th হয়েছে মেহরিন, 3rd হয়েছে শারিকা, 2nd হয়েছে আফরিন, এন্ড ফার্স্ট হয়েছে ইসরাত জাহান। ভেরি গুড, এন্ড দ্য অ্যান্সার ইজ পৃথিবী শান্তি প্রতিষ্ঠার জন্য। আচ্ছা, এটা তোমার গেল। বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্ণ হচ্ছে কত সালে? 2020, 22, 19, 21, 20, 22, 19, 21। তো তোমরা কিন্তু হচ্ছে কি দেখলা, ওই যে আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করলে তোমরা কিন্তু ইয়া পাবে, কি বলে, এরকম আমরা ক্লাসের মধ্যে হচ্ছে কি দিই, ক্লাসের মধ্যে হচ্ছে কি এমসিকিউ দিই, এমসিকিউ গুলা করলে তোমরা এভাবে কিন্তু 5 সেকেন্ড কারা হয়েছে জানতে পারবা, ঠিক আছে? সো এটার অ্যান্সার দাও। সাদিয়া আক্তার, বলে ফেলেছি নাম, কি অবস্থা? ওকে, অ্যান্সার দিয়ে ফেলে আমরা বাবারা একটু দ্রুত দিই। বিদ্রোহী কবিতা রচনা শতবর্ষ পূর্ণ হয়েছে 2020 সালে, 22 সালে, 19 সালে, 21 সালে। 20, 22, 19, 21। ওকে, ডান। সো এটার অ্যান্সারটা কি হবে একটু দেখি আমরা। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 2022 সালে। ভেরি গুড। আমি দলে যাই যত বন্ধ, যত নিয়ম কানুন শৃঙ্খল। এই পংক্তির মাধ্যমে কি বোঝানো হয়েছে? কবির কোনো পারওয়া নেই, কবি নির্ভার, কবি নির্দান্ধিক, কবি হচ্ছে কি তোমার মুক্ত। দলে যায় মানে ধ্বংস করি, নিয়ম কানুন শৃঙ্খল এই জায়গা থেকে বলা হচ্ছে। অ্যান্সার দেই দ্রুত বাবারা, দ্রুত অ্যান্সার দেই।
MCQ 4. ওকে, কবি কোনো পরোয়া নেই, অর্থাৎ কবি কোনো কিছু কেয়ার করেন না এরকম। আচ্ছা, এরপর দিকে কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কবি বিদ্রোহী কবিতার কামনা, অবমানিতের উৎপীড়িতের অত্যাচারিতে হদরিতের, যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, আমি সেই দিন হব শান্ত। আর রে সামি 2.0 তো ভর্তি হয়ে গেছো, সামি কিন্তু বুদ্ধিমান। বাচ্চারা তোমরা একটা অ্যান্সার দাও, একটা কথা বলি, তোমরা আজকের এই ক্লাসের পর নিজেকে জিজ্ঞেস করবা, বিদ্রোহী কবিতাকে আজকে একটু ভালো করে বুঝছি। যদি উত্তর পাও হ্যাঁ, যে হ্যাঁ আমি বিদ্রোহী কবিতা আজকেই বুঝছি, এর আগে বুঝি নাই, তার মানে বুঝে নিবা তোমাদের আসলে প্রত্যেকটা চ্যাপ্টারই এভাবে বোঝা বাকি আছে। একটু তোমরা কাইন্ডলি কমেন্টে হচ্ছে কি জানাও, সেটা হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে কি তোমার কি, এই অত্যাচারিত কেন উৎপীড়িতের হবে, আমি এটা অ্যান্সার বলে দিলাম ফার্স্ট টাইম, উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না। ওকে, আচ্ছা এটার উত্তরটা আমি ঠিক করে দিচ্ছি, এটা হবে কি যে এইটা, এটা না, ঠিক আছে কেটে দিলাম। যেটা বলতেছিলাম, একটু কাইন্ডলি আমাকে বুকে হাত দিয়ে কমেন্ট হলে একটু বলো, সেটা হচ্ছে আজকের এই ক্লাসটা করার আগে বিদ্রোহী নিয়ে ঝামেলা ছিল, বাট ক্লাসের পরে ঝামেলাটা আগের চেয়ে কমছে, এমন কারা আছে? এমন তো না তোমরা যে লাস্ট 1 বছর বিদ্রোহী পড়ো না। যারা আছো কমেন্টে বলো আমি ফার্স্ট বুঝছি লামিয়া বলতেছো। লামিয়া ব্যাপারটা টেনশনের, অবশ্যই টেনশনের। আর দেখি বাকিরা, দেখি একটু দেখি বাকিরা, দেখি একটু মানে আর কাদের এর ধরনের প্রবলেম হয়েছে। লামিয়া বলছে ফার্স্ট বুঝতে পারছি। ওকে কুল। চাঁদনি, শাহরিয়ার, আকিয়া, হেমন্ত ভৌমিক। আচ্ছা, সো যারা বললা যে ভাই আমি আজকে বুঝতে পারছি ঝামেলা ছিল, যারা ঝামেলা ছিল তারা তো বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ, তোমার জীবন সুন্দর। একটু তোমরা মনে রিস্ক জোনে আসো। আমি 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 তোমাদেরকে এই ক্রুশাল মোমেন্টে এসে কোনো ভয় দেখাচ্ছি না, কোনো হচ্ছে কি মিথ্যা কথা বলতেছি না, আমি তোমাদেরকে রিয়েলিটিটা বলতেছি। তোমাদের যদি হচ্ছে মনে হয় যে আজকের এই ক্লাসের পরে তোমরা এখনো একটু মানে ব্যাকফুটে আসো, মানে আজকের ক্লাসের মাধ্যমে প্রথমবারের মতো বুঝছো, তার মানে তোমরা আগে ব্যাকফুটে ছিলা, তার মানে তোমাদের অন্যান্য টপিক গুলোর উপরেও একই কন্ডিশন, তার মানে তোমাদের একটু রিভিশনের দরকার, ভালো করে বোঝার দরকার। যদি এরকম হয়ে থাকে আমি তোমাদেরকে বলবো তোমাদের নিজের ভালোর জন্য হলো এই জিনিসগুলা আবারও উইথ প্রপার গাইডেন্স পড়তে হবে, উইথ প্রপার গাইডেন্স। আবার তোরা আকাশ বাতাস থেকে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বলবীর চির উন্নত অমশির শির নিহারি রতশির রসিকর হিমাদ্রির, এই প্যাটার্নে পড়লে হবে না, তোমার পড়তে হবে উইথ গাইডেন্স। এবং আমরা তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য বদ্ধপরিকর। অবভিয়াসলি আমরা আমাদের জায়গা থেকে সবসময় তোমাদেরকে ট্রাই করব বেস্ট হলো আউটপুট দিতে। সো একটা কথাই বেসিক্যালি আমাদের ক্লাস শেষ, আশা করছি বেজে গেছে। একটা কথা বলার মাধ্যমে যে ক্লাসটা এন্ড করব, আমাদের এই যে টিচার প্যানেল, আমরা আছি তোমাদের জন্য, উই আর ওয়েটিং ফর ইউ। এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, তোমরা যদি আসো এই টাইপের যে স্টুডেন্ট যারা হলে আজকের ক্লাসের আগেও বুঝতা, আজকের ক্লাসের পরেও বুঝছো, ওদের জন্য 2.0 না প্যারা নাই, লাগবে না, আমি বলেই দিচ্ছি, ডিরেক্ট বলে দিচ্ছি 2.0 ইজ নট ফর অল। বাট যাদের আজকের ক্লাসে পড়ছে আল্লাহ আমি তো প্রথমবারের মতো বিদ্রোহী বুঝলাম, তারা প্লিজ নিজেদের প্রতি একটু কেয়ার নাও, যত্ন নাও, এন্ড আমাদের কোর্স আছে উইথ গাইডেন্স, এই কোর্সে জয়েন করো। এন্ড ইয়েস, আগামীকালকে রাত্রেবেলা 6:30 একই টাইমে, বেসিক্যালি 6:40 বেজে যাবে ক্লাস শুরু করতে করতে নামাজের পরে, তোমাদের অর্ধাঙ্গের উপরে আমি আরেকটা ডেমো ক্লাস নিব। সো আমি নিব, ফারহান ভাই নিবে না,
ফারহান ভাই একটু ব্যস্ত আছেন কালকে, সো ওই অর্ধাঙ্গী ক্লাসটা আমি কালকে নিব। কালকে অর্ধাঙ্গে অনেক মজা করব, রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমি একটু একটু তাকে নিয়ে ফান করব, এন্ড ফান করতে করতে তার কথাগুলো যে কতটা রিয়েল, কতটা রিয়েলিটিময়, সেই জিনিসটা হচ্ছে বলবো। সো টুমরো এট 6:30 PM আবারও দেখা হবে। বুকিং ফর্ম আমি যে পোস্টটা দিয়েছিলাম তোমাদের এইচএস সাথে সাসপেন্স ফ্রি গ্রুপে, ওইখানে যে কমেন্টে বুকিং ফর্ম দিয়েছিলাম, ওই বুকিং ফর্মটা ফিল আপ করলে কালকের ক্লাসটি বুক করতে পারবা। সো সি ইউ টুমরো দেয়ার, বাট at the end of the day ask yourself, আমি কি এই টপিকটা আগে বুঝতাম না, আজকে বুঝছি, তার মানে আই এম লেট। যদি আমি লেট হয়ে থাকি, আমার এখন পড়তে হবে উইথ গাইডেন্স, আর গাইডেন্সের জন্য আছে 10ms এর দিস টিচার প্যানেল। তো স্টুডেন্টস, সি ইউ টুমরো। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে বাবার আজকের ক্লাস নিয়ে? একটু বলি, দ্রুত বলি, দ্রুত দ্রুত দ্রুত। যারা যারা 2.0 পড়তে তো ইয়াস, একদম 100 যারা এখন হচ্ছে ভর্তি হয় কনফিউজ, কি করবা কি করবো না, তাদের জন্য বেসিক্যালি বললাম। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6:30 মানে 6:40